কমলাপুর থেকে টিকিট কেটে কিভাবে আমরা ট্রেনে করে সীতাকুণ্ড গেলাম এবং সেখান থেকে লঞ্চে করে আমরা কিভাবে গুলিয়াখালী সি বিচে গেলাম, সেখান থেকে বাসে করে আমরা চলে গেলাম খোয়াছড়া ঝর্ণা। এই সকল তথ্য থাকবে এবং আমাদের পুরো ট্যুরের খরচের বিবরণ থাকবে বিস্তারিতভাবে। এখন কমলাপুর রেল স্টেশনে ভিতরে যাব, 8টায় টিকিট। যেহেতু আমাদের যাত্রা সীতাকুণ্ডের উদ্দেশ্যে, তাই আমরা মেইল ট্রেনের কাউন্টারে যাব। এই কাউন্টার নম্বর হচ্ছে গিয়ে 19 নম্বর। মেইল ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায় না, তার জন্য আমরা একটু আগেই টিকিট কাউন্টারে যে লাইনে দাঁড়িয়ে ওখান থেকে টিকিট সংগ্রহ করলাম। এখানে কথা বললে 19 নম্বর কাউন্টার থেকে সকল কম্পিউটার, মেইল ও লোকাল ট্রেনের 2য় শ্রেণীর টিকিট পাওয়া যায়। তাই আমরা সেখান থেকেই সীতাকুণ্ডের উদ্দেশ্যে টিকিট কিনে নিলাম। এই যে আমাদের হাতে চলে এলো সেই কাঙ্ক্ষিত টিকিট, 120 টাকা করে নিল পার্থপাল। আজকের এই ব্লগ আমাদের যাত্রা ঢাকা কমলাপুর থেকে সীতাকুণ্ড। আমাদের ট্যুরে আরও আছে অনেকেই, সে দেখে নিন। জয় আজকে আমাদের সাথে, এই যে আকাশ। তো মাস্কটা খুলে একটু দেখায় দাও। হ্যাঁ, আমরা 3 জন একসাথে ট্রেনে কোন দিকে যাই একটুখানি। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 10:30টায়, কিন্তু আমরা আগেই প্ল্যাটফর্মে এসে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। চট্টগ্রাম মেইল ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। আমরা সেখানে অপেক্ষা করলাম এবং 9টা বাজতে না বাজতেই ট্রেন এসে প্ল্যাটফর্মে এসে হাজির। আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ঠিক 10:30টায় কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেল। এখন সময় 6টা বাজে। আমরা প্রায় সীতাকুণ্ড পৌঁছে গেছি। আমাদের ট্রেন সীতাকুণ্ড রেল স্টেশনে এসে পৌঁছে গেল। আমরা এখন ট্রেন থেকে নেমে গেলাম। সেখান থেকে আমরা স্থানীয় একটা হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নিব। তারপর সেখান থেকে সিএনজি ভাড়া করলাম। সিএনজি ভাড়া পড়লো জনপ্রতি 20 টাকা করে। রেল স্টেশনের পাশেই আপনি সিএনজি পেয়ে যাবেন। চন্দ্র অভিযান শুরু হলো, চন্দ্রনাথ অভিযান। চলো এগিয়ে যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এটা ছিল চন্দ্রনাথ পাহাড়ের মূল ফটক। আপনারা সবসময় খেয়াল রাখবেন, চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গেলে সবসময় বাম দিক থেকে যাবেন। জয় শিব শম্ভু বাম ভোলে, তাই তো। পাহাড়ি রাস্তা, আমাদের হাঁটা তেমন কোনো অভ্যাসই নাই বলতে গেলে, তাই আমরা কিছুক্ষণ হাঁটছিলাম, আবার একটু বিরতি নেওয়া হচ্ছিল যাতে কষ্টটা কম হয়।
হাজারো তীর্থযাত্রী প্রতিদিন চন্দ্রনাথ পাহাড়ে যায়। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এবং সিঁড়ি ভেঙে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হয়। চন্দ্রনাথ পাহাড়ে একটি মাত্রই ঝর্ণা, চলুন সে ঝর্ণাটা দেখে আসি। এটা চন্দ্রনাথ ঝর্ণা, যদিও সেখানে তেমন জল ছিল না, খুবই সীমিত জল ছিল। আবারও সেই পাহাড়ি রাস্তা বেয়ে উপরে ওঠা। এই পাহাড় ভেঙে অনেক কষ্ট হয়ে গেল, সবারই খুব ক্লান্ত। এখন অনেক কষ্ট, ফিলিংস কষ্ট কষ্ট। আগে জানতাম বাস হচ্ছে শত্রু, এখন দেখছি বাসই বন্ধু। ঠিক বলেছো জয় তুমি। চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে একবার প্রকৃতিটাই দেখুন, কত সুন্দর। সবাই এখানে দাঁড়িয়ে একটু বিরতি নিচ্ছিল। এই দিক দিয়ে আমাদের যেতে হবে, উপরে আরো অনেকটাই উঠতে হবে। আর আমরা এসেছিলাম এই দিক থেকে, আমরা উপরে উঠছি আস্তে আস্তে। আবারও হাঁটা শুরু করলাম পাহাড়ের কার্নিশ ধরে, হাতে লাঠির সাহায্যে। লাঠি ভাড়া পড়েছিল পার পিস 30 টাকা করে, যেটা ফেরতযোগ্য। ফেরত দিলে আপনি কিছুটা টাকা ফেরত পাবেন। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের প্রথম মন্দিরে। মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম। সবাই এখানে তাদের নিজের মতো করে সময় কাটাচ্ছিল। প্রথম মন্দির দেখা যায় ওই যে নিচেই, ওইটা রেখে আমরা এই পাহাড়ের আরো উপরে উঠে আসলাম। আমরা এবার যাব দ্বিতীয় মন্দিরে। যেহেতু পাহাড়ি রাস্তা, তাই যতদূর সম্ভব বিরতি নিয়ে এগোনোই ভালো, কোনো তাড়াহুড়ো না করে। পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় মন্দিরে, এবং এটাই শেষ মন্দির, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। দর্শন শেষে আমরা মন্দিরের পিছন দিক থেকে নেমে যাওয়া যে রাস্তা, সেই রাস্তা ধরে নিচের দিকে নামার উদ্দেশ্যে রওনা হলাম। আবারও সেই পাহাড়ি রাস্তা এবং সিঁড়ি ভেঙে আমরা নিচের দিকে নামতে লাগলাম ধীরে ধীরে। পাহাড়ের উপর থাকা এক দোকান থেকে আমরা পেয়ারা মাখা অর্ডার করলাম। আর এইখানে সবাই যাত্রা বিরতি নিচ্ছিল, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা লেবুর শরবত, আমড়া মাখা, পেঁপে এগুলো পাবেন এখানে। এই যে হাতে চলে এলো আমাদের সেই পেয়ারা মাখা। তারপর আমরা পাহাড়ি রাস্তা ধরে ঠিক একইভাবেই ধীরে ধীরে নিচে নামতে থাকলাম। কিন্তু নামার যে রাস্তা, যে সিঁড়ি, সেটা অনেক খাড়া। তার জন্য এক পা করে সিঁড়ি থেকে ভর করে যেতে হচ্ছিল। এই জায়গাটা ছিল
পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি করা রাস্তা। পাহাড় থেকে নেমে এখন আমরা যাব গুলিয়াখালী সি বিচে। এখন যাচ্ছি আমরা গুলিয়াখালী সি বিচ। আমাদের 3 জনের সিএনজি রিজার্ভ ভাড়া পড়ছে 250 টাকা করে। এখন সময় 12টা বেজে 10 মিনিট। এখন সিএনজি মানুষ বললো যে এখান আমাদের সীতাকুণ্ড এখান থেকে যেতে 35 মিনিট সময় লাগবে। দেখা যাক কত সময় লাগে। 40 মিনিটের যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেলাম গুলিয়াখালী সি বিচে। এখানে অনেক রেস্টুরেন্টও আছে যেখানে আপনারা খাবার অর্ডার করে যেতে পারবেন। যেহেতু আমাদের ইচ্ছা ছিল খোয়াছড়া ঝর্ণার ওইখানে যে খাওয়ার, তাই আমরা এখানে খাবো না, সেই সিদ্ধান্তই নিলাম। এখন এদিক থেকেও যাওয়া যায় গুলিয়াখালী সি বিচে, আবার স্পিড বোটেও করে যাওয়া যায়। এই ডান দিকে দেখুন আপনারা, যেখানে অনেকগুলো স্পিড বোট দাঁড়িয়ে আছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে স্পিড বোট করেই যাব। স্পিড বোটে জনপ্রতি 30 টাকা করে নিল। 15 থেকে 16 জন যাত্রী হলেই একটা স্পিড বোট ছেড়ে যায়, কিংবা এখান থেকে স্পিড বোট ভাড়াও নেওয়া যায়। যাওয়া আসা মিলিয়ে একটা স্পিড বোট 500 থেকে 600 টাকা ভাড়া পড়ে। যেহেতু আমরা লোকালি যে গেছিলাম, তাই আমরা শুধু ওখানে যেই নেমে যাব। খুবই কাছে চলে আসলাম আমরা সমুদ্র সৈকতের। দেখুন কি অপরূপ সৃষ্টি, সামনের দিকে সমুদ্র, জল আর জল। অবশেষে আমরা এখন আছি গুলিয়াখালী সি বিচে। দেখুন প্রকৃতি কতটাই না সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, আর তার ঠিক পার ঘিরেই আছে এই সৈকত, সবুজে ঘেরা। এই বোটে করে মাত্র আসলাম আমরা। প্রকৃতি যে কতটা সুন্দর তা আপনি বাড়ি থেকে বুঝতে পারবেন। তার জন্য একটিবার হলেও বাড়ি থেকে বেরিয়ে এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে। ফেরার সময় আমরা বাদিকের ওই মাটির রাস্তা ধরেই ফিরে আসলাম। তারপর সিএনজিতে করে আবার সীতাকুণ্ড বাজারে চলে আসলাম, বাস স্ট্যান্ডের এখানে। সেখান থেকে আমরা SR আলম বাসে করে জনপ্রতি 40 টাকা ভাড়া আমরা চলে আসলাম খৈয়াছড়ার গেটে। সেখান থেকে সিএনজি ভাড়া করে আমরা চলে গেলাম খৈয়াছড়ায়। আমাদের সিএনজি ভাড়া পড়লো 100 টাকা। রাস্তা অনেক খারাপ ছিল, যার কারণে ভিডিওগ্রাফি করতে অসুবিধা হয়েছিল। তারপর আমরা সেখান থেকে রাস্তা দিয়ে বেয়ে বেয়ে এগিয়ে চললাম খৈয়াছড়ার উদ্দেশ্যে। আমাদের যেহেতু প্ল্যান ছিল দুপুরের খাবার খৈয়াছড়ার এখানে কোনো এক হোটেল থেকেই করে নিব, তাই আমরা এগোতে থাকলাম রাস্তা ধরে সামনের দিকে।
কোনো গতি নেই তো। হ্যাঁ তো বরফ তো ঝর্ণা কি কদিন বরফ করা জল। ঝর্ণাতে যাওয়ার রাস্তার পাশেই ছিল একটা মসজিদ। এটা ছিল সেই মসজিদ। যেহেতু প্রায় দীর্ঘক্ষণ আমরা হেঁটে সামনের দিকে এগোতে থাকলাম, আর সামনে কোনো রেস্টুরেন্ট বা হোটেল আছে কিনা সেটা তো জানা ছিল না, তাই ভাবলাম এখানেই কোথাও একটা রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরের খাবার অর্ডার দিব আর আমাদের ব্যাগগুলা ওইখানে রেখে যাব। আমরা যে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়েছিলাম সেই রেস্টুরেন্টের লকার রুম ছিল এটা। আমরা এখন খোয়াছড়ার দিকে এগোলাম। এই যে সেফটির জন্য আমরা এখন এই যে অ্যাংলেট পড়ছি সবাই, আর সাথে একটা বাস নিছি। বাস। খোয়াছড়ার যাওয়ার সর্বশেষ রেস্টুরেন্ট ছিল এটা। অনেকটা সুন্দরভাবে গোছানো। এখানে রাত্রি যাপন করার জন্য তাঁবুর ব্যবস্থাও ছিল। 3টা তাঁবু পাতা ছিল যেখানে। আমরা খোয়াছড়া ঢুকতে যে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে নিব। এখানে আমাদের নাম এন্ট্রি করে ফোন নাম্বার দিয়ে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে আসো পড়লাম। আসো সবাই আসো। ও তো ভিডিও করেছে তাই চালাই। যাও। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম লাবাদ। সামনের দিকে। সেই খোয়াছড়া শব্দ বহুত শোনা ঝর্ণার যাবে। অনেকগুলা ধাপ আছে, মোট যা 14টা ধাপ আছে। বুকটা চেডা করে দিলি। আমরা পৌঁছে গেলাম খোয়াছড়া ঝর্ণার প্রথম ধাপে। এইভাবে মোট 14 থেকে 15টা ধাপ আছে খোয়াছড়া ঝর্ণার। দীর্ঘ প্রায় 30-35 মিনিট পাহাড়ি রাস্তা ট্রেকিং করে আমরা চলে আসলাম খোয়াছড়া ঝর্ণার। সেখান থেকে আমরা কিছুটা সময় কাটিয়ে আবার ফেরত যাব। প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া এই খোয়াছড়ার ঝর্ণা দেখলে মনে হবে শিল্পীর হাতে কারুকার্য করা ঝর্ণা। সেখান থেকে আমরা আবার ফিরে আসব। এদিকের এই দুর্গম রাস্তা বেয়েও খোয়াছড়া ঝর্ণায় যাওয়া যায়, আবার তার পাশ দিয়ে এই খাদ দিয়েও খোয়াছড়া ঝর্ণার মূলস্থলে যাওয়া যায়। ধীরে সুস্থে একদম আস্তে আস্তে। খোয়াছড়া ঝর্ণায় সেফটি বলতে তেমন কিছুই নাই, শুধু এই দড়িগুলা ছাড়া। তাই আপনারা যতদূর সম্ভব দড়ির সাহায্য নেবেন। ফিরে এসে আমাদের অর্ডার দিয়ে যাওয়া ভাত, মুরগির মাংস, আলু ভর্তা, ডাউল এবং সালাড দিয়ে আমাদের দুপুরের খাবার শেষ করলাম।
তারপর আমরা আবার সিএনজি ভাড়া করে চট্টগ্রামে ফিরে গেলাম। দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে।